তাড়িত চুম্বক আবেশের মাধ্যমে। এর একটা বড় অ্যাপ্লিকেশন হচ্ছে এই অল্টারনেটিং কারেন্ট তৈরি। তো কিভাবে আমরা অল্টারনেটিং কারেন্ট তৈরি করতে পারি সেটা আমরা একটু দেখি। প্রথমে আসো আমরা থিওরিটিক্যালি ব্যাপারটা ডিসকাস করি। এখানে দেখা যাচ্ছে একটি বার ম্যাগনেটের নর্থ পোল আর একটা বার ম্যাগনেটের হচ্ছে সাউথ পোল। এই হচ্ছে একটা বার ম্যাগনেট, তার নর্থ পোল, আর হচ্ছে বার ম্যাগনেটের সাউথ পোল। একটা বড় নর্থ পোল আর একটা বড় সাউথ পোল। এর ভিতরে মধ্যবর্তী যে অঞ্চলটা, সেই অঞ্চলে সুষম চুম্বক ক্ষেত্র আছে। এরকম সুষম চুম্বক ক্ষেত্রের ভিতরে আমি একটা লুপ স্থাপন করলাম। সুষম চুম্বক ক্ষেত্রের ভিতরে একটা লুপকে স্থাপন করলাম। এই হচ্ছে লুপ, এরকম একটা লুপ। এই লুপকে স্থাপন করলাম। চুম্বক ক্ষেত্রের ডিরেকশন হচ্ছে এরকম। এই হচ্ছে চুম্বক ক্ষেত্রের ডিরেকশন, এবং এই চুম্বক ক্ষেত্রটা হচ্ছে সুষম। এই চুম্বক ক্ষেত্রের ভিতর আমি যদি এই লুপটাকে রোটেট করাই বা ঘুরাইতে থাকি, এই লুপটাকে যেটা আছে সেটাকে যদি এভাবে ঘুরাইতে থাকি আমরা, ধরো এটাকে আমরা ঘোরাচ্ছি ওমেগা কৌণিক বেগে, এটাকে আমরা ওমেগা কৌণিক বেগে ঘোরাচ্ছি। এটাকে ওমেগা কৌণিক বেগে ঘোরানো হলে এই লুপের ভিতরে ফ্লাক্সের পরিবর্তন ঘটবে, ফ্লাক্সের কন্টিনিউয়াসলি পরিবর্তন ঘটবে। আমরা যদি এটাকে ঘোরাইতে থাকি, ফ্লাক্সের কি হবে? কন্টিনিউয়াসলি পরিবর্তন হবে। আর ফ্লাক্সের পরিবর্তন হলে কি হবে? লুপের ভিতরে একটি তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। লুপের ভিতরে একটি তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে, এটা আমরা জানি ফ্যারাডের সূত্র থেকে। ফ্লাক্সের পরিবর্তন হলেই তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। তাহলে ফ্লাক্সটা কি ছিল? ফ্লাক্স হচ্ছে ফাই বি ইকুয়াল টু, ফ্লাক্স ফাই বি ইকুয়াল টু হচ্ছে বি এ কস থিটা। এটা ছিল ফ্লাক্স। তাহলে আমরা এখান থেকে থিটাটাকে কিভাবে লিখতে পারি? থিটাটা হচ্ছে ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। তাহলে থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে ওমেগা টি। থিটা ইকুয়াল টু ওমেগা টি হয়ে গেল। তাহলে ফ্লাক্সের সমীকরণটাকে আমরা এইভাবে লিখবো এখন, ফাই বি ইকুয়াল টু বি এ কস ওমেগা টি। এটা হচ্ছে ফ্লাক্সের সমীকরণ, এবং দেখা যাচ্ছে সমীকরণটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট, টাইমের উপর ডিপেন্ড করে। সময়ের সাথে সাথে ফ্লাক্সের মানের পরিবর্তন হচ্ছে, আর যার ফলে আমরা কি পাবো? আমরা আবিষ্ট তড়িৎচালক শক্তি পাবো। এখন ফ্যারাডের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি, ফ্যারাডের সূত্র থেকে আমরা লিখব যে আবিষ্ট তড়িৎচালক শক্তি P ইনডিউসড ইকুয়াল টু হচ্ছে মাইনাস এন ডি ফাই ডিটি। এটা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক শক্তি, মাইনাস এন ডি ফাই ডিটি। এনটা কি? এখানে যদি একের অধিক নাম্বার অফ টার্ন থাকে, পাক সংখ্যা যদি অনেক বেশি থাকে, তাহলে আমরা এন দ্বারা মাল্টিপ্লাই করে দিব। এন পাকের ক্ষেত্রে, এন নং টার্নের ক্ষেত্রে। সো ইনডিউসড ইকুয়াল টু মাইনাস এন ডি পাই বাই ডিটি। এটাকে আমরা এখন লিখবো, এনটাকে পাইয়ের সাথে নিয়ে যাই বা বাইরে রাখতে পারি। পাইয়ের ভ্যালুটা এখন বসাই দিচ্ছি। পাইয়ের ভ্যালুটা হচ্ছে বি এ কজ ওমেগা টি, বি এ কজ ওমেগা টি, এটা হচ্ছে পাইয়ের ভ্যালু। বি এ কনস্ট্যান্ট, বি এটাকে বাইরে নিয়ে আসি, মাইনাস এন বি এ ডি ডিটি অফ কজ ওমেগা টি। কজ ওমেগা টি কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে মাইনাস সাইন ওমেগা টি, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস এন বি এ ওমেগা সাইন ওমেগা। তাহলে আবিষ্ট তড়িৎচালক শক্তির যে আমরা সমীকরণটা পাচ্ছি, সেই সমীকরণটা হচ্ছে ই ইনডিউসড ইকুয়াল টু এন বি এ ওমেগা সাইন ওমেগা টি। দেখা যাচ্ছে আবিষ্ট তড়িৎচালক শক্তি যেটা আছে সেটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট, টাইমের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে, সময়ের সাথে সাথে।
এটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে, কারণ এনটা কনস্ট্যান্ট, নাম্বার অফ টার্নটা হচ্ছে কনস্ট্যান্ট, চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে কনস্ট্যান্ট, লুপের ক্ষেত্রফল কনস্ট্যান্ট, এবং যে কৌণিক বেগে আমরা ঘোরাচ্ছি সেই কৌণিক বেগও কনস্ট্যান্ট। তাহলে এই যে এন বি এ ওমেগা, এই টার্মটা হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক, কনস্ট্যান্ট বা ধ্রুবক। এবং একটা জিনিস খেয়াল করে দেখো, এই মানটা পরিবর্তিত হচ্ছে সাইন ওমেগা টি। সাইন ওমেগা টির মান কখনো 0, কখনো 1, কখনো -1, এবং সাইন ওমেগা টির সর্বোচ্চ মান হচ্ছে, সাইন ওমেগা টি এর সর্বোচ্চ মান হচ্ছে 1, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। তাহলে সাইন ওমেগা টির ম্যাক্সিমাম ভ্যালু যদি 1 হয়, তাহলে আবিষ্ট তড়িৎচালক শক্তি ই ইনডিউসড এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? এই ই ইনডিউসড এর ম্যাক্সিমাম ভ্যালু হবে এন বি এ ওমেগা। কারণ সাইন ওমেগাটা যদি সর্বোচ্চ হয়, তখন এন বি এ ওমেগাটা হয়ে যাবে সর্বোচ্চ, কারণ ই ইনডিউসড ইকুয়াল টু হবে এন বি এ ওমেগা, এটা সমান হবে ই ইনডিউসড। এটা কখন? যখন সাইন ওমেগাটি 1 হয়ে যাচ্ছে। তাহলে আমরা যে এই এন বি এ ওমেগার কথাটা বলতেছি, এটার যে একক আর ই ইনডিউসড এর একক সেম, অর্থাৎ এটাও এক প্রকারের তড়িৎচালক শক্তি। কোনটা? এন বি এ ওমেগা। এটা আসলে তড়িৎচালক শক্তি নির্দেশ করে, এবং তড়িৎচালক শক্তির সর্বোচ্চ মান এন বি এ ওমেগাটা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক শক্তির সর্বোচ্চ মান। আবিষ্ট তড়িৎচালক শক্তির সর্বোচ্চ মান, এটা হচ্ছে এন বি এ ওমেগা। এবং এটাকে আমরা ডিনোট করি হচ্ছে ই নট দ্বারা। এটাকে আমরা ই নট দ্বারা ডিনোট করি, সর্বোচ্চ মান বা পিক ভ্যালু, বা এটাকে বলা হয় পিক ভ্যালু, শীর্ষ মান, সর্বোচ্চ মান বা শীর্ষ মান, বা শীর্ষ মান। ওকে, তাহলে আমরা আবিষ্ট তড়িৎচালক শক্তির যে ইকুয়েশনটা, সেটাকে ফাইনালি লিখতে পারবো হচ্ছে এরকম ভাবে, E ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি। তো দেখা যাচ্ছে আমরা যে ইকুয়েশনটা পেলাম, সেটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি। দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি, এই তড়িৎচালক শক্তির মান সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে। তাহলে এই দিক পরিবর্তিত তড়িৎচালক শক্তি থেকে আমরা যে প্রবাহটা পাবো, সেটা হবে দিক পরিবর্তী প্রবাহ, অর্থাৎ পর্যাবৃত্ত প্রবাহ। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমরা থিওরিটিক্যালি দেখলাম। এবার আসো, থিওরিটিক্যালি মানে হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে দেখলাম, এবার আমরা গ্রাফিক্যালি ব্যাপারটা দেখি কেমন হয়। সমীকরণটা মাথায় নিয়ে নাও, এ ইকুয়াল টু হচ্ছে ই নট সাইন ওমেগা টি। কারো কোনো কোশ্চেন আছে? সিয়াম বলো। স্যার এখানে কি আদি দশা থাকতে পারে না? সরি, আরেকবার। স্যার আদি দশা ওমেগা টি প্লাস ডেল। হ্যাঁ, থাকতে পারে, থাকতে পারে, থাকতে পারে, সবই থাকতে পারে, সবই থাকতে পারে। ম্যাথ করার ক্ষেত্রে দিয়ে দিব। এই যে এটা বুঝতেছিল, দাঁড়াও আমি তোমাকে একটা ইকুয়েশন দেখাই। দেখো, এই যে এখানে এই সেকেন্ড ইকুয়েশনটা তাদের আদি দশা আছে, i2 ইকুয়াল টু i নট সাইন ওমেগা টি প্লাস t/2। এটা ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগবে, আমরা তো সিম্পল হারমোনিক মোশনে পড়েই ফেলছি। আচ্ছা, একটু করা আছে, লাইটিং করা আছে, এখানে হাইলাইট করা আছে। তো এই হচ্ছে একটা সুষম চৌম্বক ক্ষেত্র, খেয়াল করো।
সুষম চৌম্বক ক্ষেত্রে ডট ডট লাইনটা এবং তার ডিরেকশনটা হচ্ছে অ্যারো সাইন দেওয়া আছে, সেটা বি হচ্ছে সুষম চৌম্বক ক্ষেত্র। এই চৌম্বক ক্ষেত্রের ভিতর আমি একটি কুণ্ডলীকে স্থাপন করলাম বা লুপকে স্থাপন করলাম, এই হচ্ছে লুপ। এই সবুজ কালি করে দেওয়ার একটা যৌক্তিকতা আছে, সেটা আমি একটু পরে বলতেছি। আপাতত তুমি মাথা থেকে এই হাইলাইটটাকে সরায় রাখো। লুপটা এখন যে অবস্থায় আছে, তারপর তাকে ঘুরানোর পর অন্য একটা অবস্থায় নিয়ে আসলাম, অন্য আরেকটা অবস্থায় নিয়ে গেলাম, আরো একটা অবস্থা, আরো একটা অবস্থা, অর্থাৎ এটাকে আমরা রোটেট করাবো, ঘুরাবো, একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে তাকে আমরা ঘুরাবো। ধরো এটা এইভাবে অবস্থায় আছে, এটাকে আমরা ঘুরাবো এই ডিরেকশনে, ধরো ঘুরাচ্ছি ওমেগা। ওকে, এই অবস্থায় চৌম্বক ক্ষেত্র যে দিকটা আছে, চৌম্বক ক্ষেত্র হচ্ছে এদিকে, আমি ধরে নিলাম এই হচ্ছে চৌম্বক ক্ষেত্র বি। এরিয়া ভেক্টরটাও একই দিকে, এরিয়া ভেক্টরটা যেটা আছে সেটাও একই দিকে আছে। অর্থাৎ আমাদের হাতটাকে ভার্টিক্যালি স্থাপন করলে, উলম্বভাবে স্থাপন করলে যেটা সেরকম। চৌম্বক ক্ষেত্র যেদিকে আছে, লুপটা একই দিকে আছে, এটা আমরা দেখাইছিলাম আগে ফ্লাক্স করার সময়। তাহলে এই অবস্থাটাকে আমি ধরে নিলাম আমাদের টি ইকুয়াল টু 0 পজিশন, এটাকে ধরে নিলাম টি ইকুয়াল টু 0 অবস্থা। তারপর সে রোটেট করে সেকেন্ড অবস্থানে চলে আসলো টি ইকুয়াল টু t/4 সময় পর। টি ইকুয়াল টু t/4 সময় পর সেই অবস্থায় চলে আসলো। এটা টি ইকুয়াল টু 0, এটা হচ্ছে টি ইকুয়াল টু t/4। তারপর সে টি ইকুয়াল টু t/2 সময় পর এই অবস্থায় চলে আসছে, এটা হচ্ছে টি ইকুয়াল টু t/2। দেন টি ইকুয়াল টু 3t/4 সময় সে এদিকে চলে আসলো 3t/4, আর টি ইকুয়াল টু ক্যাপিটাল টি আবার আগের অবস্থায় চলে আসছে। ক্যাপিটাল টি মানে হচ্ছে একবার ঘুরে ফেলছে সে। আমি এখানে সাদা এবং সবুজ এই দুটো পার্থক্য করে রাখছি, তার কারণটা হচ্ছে যখন সে এভাবে ঘুরে যাবে, ঘূর্ণনটা একটু ভুলভাবে দেখাইছি, ওইভাবেও ঘুরতে পারে, বাট আমাদের ডায়াগ্রামের সাথে ম্যাচ করবে না। কিভাবে না, উল্টা হয়ে যাচ্ছে, এমন ভাবে ঘুরবে যেন এটা সবুজটা নিচে চলে যাবে। আচ্ছা, এইভাবে ঘুরবে। তো খেয়াল করে দেখো, এই যদি এইভাবে ঘুরে আসে, এখানে সারফেস দুইটা, এক সাইডে আছে সবুজ আর এক সাইডে আছে সাদা। তো সে যখন এইভাবে ঘুরে এই অবস্থায় আসবে, তখন সবুজটা নিচের দিকে থাকবে আর সাদাটা উপরের দিকে থাকবে, অর্থাৎ আমরা সাদাটা দেখতে পাবো, হোয়াইট কালারটা দেখতে পাবো। ওকে, আবারও বলতেছি, এখন যে অবস্থায় আছে গ্রিন কালারের সারফেসটা চৌম্বক ক্ষেত্রের দিকে আছে, সবুজ কালারের পৃষ্ঠটা চৌম্বক ক্ষেত্রের দিকে আছে। সে যখন ঘুরে গেল, এবার সবুজ কালারটা নিচের দিকে চলে গেছে, সাদা কালারটা উপরের দিকে চলে আসছে, এটা হচ্ছে সাদা কালার। অর্থাৎ এই অবস্থায় তার ফ্লাক্সটা কত হয়ে যাবে? এই অবস্থায় তার ফ্লাক্সটা হয়ে যাবে 0, ফ্লাক্সটা হয়ে যাবে 0। বলো আসিফ আজিজ। স্যার এখানে বাঁকা যে চুম্বক কুণ্ডলী, এটা সোজা হওয়ার উচিত না স্যার? বাঁকা এটা যে আমি তোমাকে এটা জাস্ট বোঝানোর জন্য এইভাবে রেখে দিছি। হ্যাঁ, এটা তোমার কাছে মনে হচ্ছে যে একটা কোণ তৈরি করে আছে। জি স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বলে দিছি আমি বি আর এ একই দিকে। আর একটু করে রাখলে সেটা আমি ওই যে 3 ডাইমেনশনাল বুঝাইতে পারি না, এই জন্য একটু বাঁকা করে দিছি 3 ডাইমেনশনালটা বোঝানোর জন্য। ও আচ্ছা স্যার, ঠিক। তাহলে এটা কি হয়, ফার্স্ট ডায়াগ্রাম আর সেকেন্ড ডায়াগ্রাম একই রকম হয়ে যায়। বা এইভাবে দেখাইতে পারতাম, ওর কথা ঠিক আছে, আমি পড়ানোর সময় হয়তো এভাবে দেখাইছিলাম, ফ্লাক্স পড়ানোর সময়, এই যে এভাবে হইতে পারতো, এরকম হইতে পারতো। এটার কথা বলছে স্যার, এরকম হবে কিনা। তো এটাকে ধরে নাও, আমি কনসিডার করে নাও বি আর এ একই দিকে আছে, তোমরা খাতায় আঁকার সময় এভাবে আঁকতে পারো।
এখানে বি আর এ একই দিকে আছে, যখন সে একবার ঘুরে গেল এবার সবুজ কালারটা নিচের দিকে আছে, হোয়াইট কালারটা উপরের দিকে আছে, তখন এটা T/4 সময়ে। তো আগে ফ্লাক্সটা ছিল হচ্ছে তোমার সর্বোচ্চ পাই ইকুয়াল টু বি এ, এটা হচ্ছে সর্বোচ্চ ফ্লাক্স। তারপরে যখন টি ইকুয়াল টু T/4 টাইমে চলে আসলো তখন ফ্লাক্স হয়ে গেছে 0। তারপরে যখন টি ইকুয়াল টু T/2 টাইমে চলে আসলো তখন খেয়াল করে দেখো ফ্লাক্স আবারও সর্বোচ্চ হয়ে গেছে, ফ্লাক্স আবারও সর্বোচ্চ হয়ে গেছে। টি ইকুয়াল টু যখন 3T/4 টাইমে আসলো তখন ফ্লাক্স আবার 0 হয়ে গেছে। টি ইকুয়াল টু টি বা ক্যাপিটাল টি সময় আসলে ফ্লাক্স আবারও কি হয়ে গেল, আবারও সর্বোচ্চ হয়ে গেল। তো আমাদের ফ্লাক্স দরকার না, আমাদের কিন্তু ফ্লাক্সের পরিবর্তনটা দরকার। আমরা বিভিন্ন সময়ে ফ্লাক্সটা দেখাচ্ছি, কিন্তু শুধুমাত্র ফ্লাক্স তড়িৎ প্রবাহ তৈরি করবে না, ফ্লাক্সের পরিবর্তন তড়িৎ প্রবাহ তৈরি করবে। তাহলে এবার আমরা একটা গ্রাফ নিচ্ছি। গ্রাফের এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর আছে হচ্ছে ই তড়িৎচালক শক্তি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আছে হচ্ছে টাইম সময়, কারণ আমরা বিভিন্ন পজিশন দেখাইছি বিভিন্ন সময়ে। তারপর উপরে একটা ডট লাইন, নিচে একটা ডট লাইন। এই ডট লাইনগুলো কি দেখাচ্ছে, এই ডট লাইনগুলো দেখাচ্ছে ই এর সর্বোচ্চ মান, ই এর সর্বোচ্চ মান। তাহলে এদিকে ই ম্যাক্স, উপরের দিকে ই ম্যাক্স, নিচের দিকে ই ম্যাক্স, অর্থাৎ এর থেকে বেশি, এই ডট ডট লাইন থেকে বেশি ই এর মান আমরা পাবো না। তাহলে এখন খেয়াল করে দেখো, যখন টি ইকুয়াল টু 0 ছিল তখন ফ্লাক্স সর্বোচ্চ, কিন্তু ফ্লাক্সের কোনো পরিবর্তন হয় নাই। তার মানে হচ্ছে তড়িৎচালক শক্তির যে মানটা আছে সেই তড়িৎচালক শক্তির মানটা 0 থাকবে। আবিষ্ট কোনো তড়িৎচালক শক্তি আমরা পাবো না। কখন? যখন টি ইকুয়াল টু 0। কারণটা কি? ফ্লাক্সের কোনো পরিবর্তন হয় নাই। যখন আমরা টি ইকুয়াল টু ক্যাপিটাল T/4 টাইমে চলে আসলাম তখন দেখো শুরুতে ফ্লাক্স ছিল বিএ, আর ক্যাপিটাল T/4 টাইমে ফ্লাক্স হয়ে গেছে 0। ফ্লাক্সের পরিবর্তনটা তাহলে কত? ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে সর্বোচ্চ, আর ফ্লাক্সের পরিবর্তন সর্বোচ্চ হলে তড়িৎচালক শক্তির মানটাও হবে সর্বোচ্চ। অর্থাৎ এবার তড়িৎচালক শক্তির মানটাকে আমি ধরে নিলাম এই এরকম, এখানে সর্বোচ্চ হয়ে গেল। আগে ছিল বিএ, পরে হচ্ছে 0। তারপর আমরা সবসময় কিন্তু ইনিশিয়ালটার সাথে পরিবর্তনটাকে হিসাব করতে হবে। তারপর যখন আবার টি ইকুয়াল টু T/2 টাইমে চলে আসলাম তখন দেখো ফ্লাক্সের পরিবর্তন কত, এখানেও ফ্লাক্স বিএ, এখানেও ফ্লাক্স বিএ, ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে 0। তার মানে আবার তড়িৎচালক শক্তির মানটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। 3টা পয়েন্ট আমরা পেয়ে গেলাম। তারপর খেয়াল করে দেখো, ফ্লাক্সে ছিল আগে বিএ, এবার আবার ফ্লাক্স হয়ে গেছে 0। এবার ফ্লাক্স পরিবর্তন অপোজিট দিকে হয়ে গেছে, অপোজিট ডিরেকশনে হয়ে যাচ্ছে ফ্লাক্সের পরিবর্তনটা। এই জন্য এবার এটাকে আমরা বলবো হচ্ছে মাইনাসের দিকে আমরা তড়িৎচালক শক্তি পাবো, ঋণাত্মক দিকে। তারপর আবার ফ্লাক্স হচ্ছে বিএ, ইনিশিয়ালটা হচ্ছে বিএ, ফ্লাক্সের পরিবর্তন পাবো ঠিক আগের মতোই 0। তাহলে পরিবর্তনটা কেন অপোজিট দিকে যাচ্ছে? কারণ ওই যে সারফেসটা চেঞ্জ হচ্ছে, প্রথমে একটা সারফেসের জন্য হোয়াইট সারফেসের জন্য হোয়াইট সারফেসের জন্য, পরে তো আবার গ্রিন সারফেস চলে আসছে। তাহলে একটার জন্য যদি একদিকে হয় আরেকটার জন্য অপোজিট দিকে ফ্লাক্স হয়ে যাবে। এখন আমরা যে 6টা বিন্দু পেয়ে গেছি, এই 6টা বিন্দু দিয়ে যদি আমরা একটা গ্রাফ ড্র করি তাহলে দিক পরিবর্তী তড়িৎচালক শক্তিকে পাবো হচ্ছে এরকম। এই হচ্ছে দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি, যেটা আমরা একটু আগে সমীকরণটা পাইছি ওই সমীকরণের সাথে পুরোপুরি ভাবে ম্যাচ করতেছে। একটু আগে আমরা যে সমীকরণটা পাইছি সেটা হচ্ছে E = E naught sin omega t। তার মানে এটাই হচ্ছে সেই E = E naught sin omega t এর গ্রাফ, E = E naught sin omega t এর গ্রাফ। অর্থাৎ এর গ্রাফটা ড্র করলে এরকমই আমরা পাবো। আর এখানে E naught টা কোনটা নির্দেশ করতেছে? E naught টা নির্দেশ করতেছে হচ্ছে তোমার এই যে এটা নির্দেশ করতেছে হচ্ছে E naught, এটা নির্দেশ করতেছে -E naught। একটা E naught আর একটা হচ্ছে -E naught। তার মানে উপরের দিকে সর্বোচ্চ মান +E naught, নিচের দিকে সর্বোচ্চ মান -E naught। তাহলে +E naught থেকে -E naught এর মধ্যে তড়িৎচালক শক্তির মান পরিবর্তিত হচ্ছে। এবং এখানে E naught এর আরো একটা সমীকরণ আমরা আগের টপিকস থেকে দেখলাম, আগের পেজ থেকে, যে E naught টা কিন্তু আসলে এরকম হবে। E naught টা হবে NBA ওমেগা।
এটা ডিপেন্ড করে একটা পাওয়ার জেনারেটিং কোম্পানির জন্য এই ই নটটা কনস্ট্যান্ট। ধরো একটা পাওয়ার জেনারেটিং কোম্পানি আছে, তার জন্য ই নটটা কনস্ট্যান্ট, অর্থাৎ ওই কোম্পানির জন্য এন কনস্ট্যান্ট, বি কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, ওমেগা কনস্ট্যান্ট। আবার আরেকটা পাওয়ার জেনারেটিং কোম্পানি, তার জন্য আবার ই নটটা কনস্ট্যান্ট হতে পারে। অনেকে কি করে ই এর ইকুয়েশনটা মনে রাখে কিন্তু ই নটের ইকুয়েশনটা আর মনে রাখে না। তো মাঝে মাঝে দেখা যায় এই ফর্মুলা দিয়েই ম্যাথমেটিক্যাল প্রবলেম চলে আসে। তাহলে আমাদের এখান থেকে আউটকাম হচ্ছে দুইটা, একটা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক শক্তির সমীকরণ এবং আবিষ্ট তড়িৎচালক শক্তির যে শীর্ষ মান আছে, সর্বোচ্চ মান, সেই সর্বোচ্চ মানের ইকুয়েশনটাও আমাদের জন্য দরকার। তো আমরা এখনো কিন্তু তড়িৎ প্রবাহ পাই নাই, আমরা যেটা পাইছি সেটা হচ্ছে তড়িৎচালক শক্তি পাইছি। তড়িৎচালক শক্তি যদি থাকে তাহলে অবশ্যই আমরা তড়িৎ প্রবাহ তৈরি করতে পারবো। এখন আমরা আবিষ্ট তড়িৎ প্রবাহ কিভাবে পাওয়া যায় সেদিকে যাচ্ছি। ওকে, যাদের লেখা বাকি আছে শেষ করে নাও, আমি পেজটা চেঞ্জ করে দিব। Done? Can I change the page? Okay. এবার আসো আমরা প্রবাহটা কিভাবে পাই, দিক পরিবর্তী প্রবাহ। ধরো আমরা ওই উৎস থেকে দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি পেয়ে গেছি, সেটাকে এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে পাস করব। এই যে রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে, এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে সেই দিক পরিবর্তী প্রবাহটাকে পাস করব। এটাকে দেখানো হয় হচ্ছে এরকম ভাবে, এরকম। এটা হচ্ছে দিক পরিবর্তী উৎস, অর্থাৎ এরকম তড়িৎচালক শক্তি দিবে, এ ডট সাইন ওমেগা টি। আমরা আগে যেটা পড়ে আসছিলাম চলতরিতে, এটা ছিল এরকম। একটা সেল, এটা ছিল ফিক্সড ই, এটা ফিক্সড ছিল, বাট এবার এটা পরিবর্তিত হয়ে গেছে। এটা হচ্ছে এসি, এটা হচ্ছে ডিসি। অর্থাৎ এসিটা কি করবে, কন্টিনিউয়াসলি ডিরেকশনকে চেঞ্জ করবে, কন্টিনিউয়াসলি ডিরেকশনটাকে চেঞ্জ করবে, ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি। এবং আমরা যে কারেন্টটা পাবো সেই কারেন্টটাও হবে পরিবর্তনশীল। এখানে যে কারেন্টটা পাওয়া যাবে সেই কারেন্টটাও পরিবর্তনশীল হবে। কারেন্ট উইল বি চেঞ্জিং, পরিবর্তনশীল কারেন্ট হবে, পরিবর্তনশীল। আচ্ছা, তাহলে আমরা ওমের সূত্র থেকে কি লিখতে পারি? ওমের সূত্র থেকে আমরা লিখতে পারি, ওমের সূত্র হতে ওমের সূত্র বলতেছে হচ্ছে I equal to V divided by R। তো আমাদের এখানে V এর জায়গায় হয়ে যাচ্ছে হলো E divided by R। এটাকে আবার লিখতে পারি হচ্ছে E নট সাইন ওমেগা টি ডিভাইডেড বাই R। তো এখান থেকে আমরা লিখবো I equal to E নট ডিভাইডেড বাই R, তার সাথে হচ্ছে সাইন ওমেগা টি। I equal to E নট ডিভাইডেড বাই R সাইন ওমেগা টি। এখন এটা I এর ইকুয়েশন, তাহলে I এর সর্বোচ্চ মান কত হবে? I তখনই ম্যাক্সিমাম হবে যখন সাইন ওমেগা টি 1 হবে। সাইন ওমেগা টি ম্যাক্সিমাম হবে আর তার ম্যাক্সিমাম মানটা হচ্ছে 1। I তখনই ম্যাক্সিমাম হবে যখন সাইন ওমেগা টি ম্যাক্সিমাম হবে এবং তার ম্যাক্সিমাম মান হচ্ছে 1। তাহলে I এর সর্বোচ্চ মান I ম্যাক্স, I এর সর্বোচ্চ মান হচ্ছে E নট ডিভাইডেড বাই R।
এটাকে ডিনোট করা হয় হচ্ছে আই নট দ্বারা, এটাকে আই নট দ্বারা ডিনোট করা হয়। অর্থাৎ এটা হচ্ছে দিক পরিবর্তী প্রবাহের শীর্ষ মান বা সর্বোচ্চ মান। দিক পরিবর্তী প্রবাহের শীর্ষ মান বা সর্বোচ্চ মান, ইংলিশে বলে পিক ভ্যালু। তাহলে আমরা দিক পরিবর্তী প্রবাহের সমীকরণটা কেমন পাচ্ছি? I ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। এই হচ্ছে দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ। দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি সমীকরণ E ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি, আর তড়িৎ প্রবাহের সমীকরণ হচ্ছে I ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। বলো আসিফ। স্যার ভুলে উঠে গেছে স্যার। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। রিদওয়ান নাকি কেউ নাই? তার মানে এই না কিন্তু গ্রাফগুলোর উচ্চতা একই রকম হবে, গ্রাফের বিস্তার একই রকম হবে তা কিন্তু না। গ্রাফের বিস্তার কিন্তু আলাদা আলাদা হবে আর এর মানের উপর ডিপেন্ড করে। তোমাকে ক্রিয়েটিভ কোশ্চেন আমি বলে দিলাম যে এই পাওয়ার জেনারেটিং কোম্পানি থেকে আমরা যে তড়িৎচালক শক্তি পাচ্ছি সেটাকে, রিদওয়ান তো হাত তো দেখলাম না, পরে নামায় ফেলছো দেখলাম, কই গেলা তুমি? আরেকবার হাত উঠাও, বলো। স্যার এখানে কি তড়িৎ প্রবাহের দিকটাও প্রতিনিয়ত চেঞ্জ হবে? তড়িৎ প্রবাহের দিকটাও প্রতিনিয়ত চেঞ্জ হবে। স্যার তাহলে কি এখানে কারশফের ল ওগুলো অ্যাপ্লাই করা যাবে? যাবে, কারশফের ল অ্যাপ্লাই করা যাবে। কারণটা হচ্ছে আমরা একটা ফিক্সড ভ্যালু নিব, আমরা অন্য একটা ভ্যালু নিয়ে কাজ করব। মানটা কখনো জিরো থাকবে, এটা প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করবে। আমাদের লাইনে যে কারেন্টটা আছে, আমাদের দেশে যে এসি কারেন্ট আছে, সেটা প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে। তাহলে আমরা কোনটা নিব? জিরো নিব না সর্বোচ্চ নিব না অন্য কিছু নিব, এভারেজ নিব? সেটা আমরা একটু পরে বলতেছি। জি স্যার। আচ্ছা, এই যে আমরা গ্রাফ দুটো দেখলাম যে E ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টির যে গ্রাফ, আবার I ইকুয়াল টু আই নট, তাদের বিস্তার কিন্তু সমান হবে না, এটা মাথায় রাখবা। আর এর মানের উপর ডিপেন্ড করে বিস্তারটা ভিন্ন হবে। তোমাকে যদি পরীক্ষায় গ্রাফ ড্র করতে বলে, দুটোর বিস্তার অর্থাৎ ই নট এবং আই নট কিন্তু কখনোই সমান না। ই নট এবং আই নট, এটা একটু মাথায় রেখো, বা পরে আমি প্রবলেম দেখানোর সময় দেখাবো। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে এই যে আই এর মানটা যেহেতু কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, আমরা কি নিয়ে কাজ করব? আমরা কি এখন অ্যাভারেজ নিব, নাকি সর্বোচ্চ মান নিয়ে কাজ করব, নাকি অন্য কিছু ভ্যালু নিব? তো তার আগে আমরা বেশ কিছু ভ্যালু আগে ক্যালকুলেট করি, তারপর ফাইনালি গিয়ে আমরা বলবো যে কোনটা নিয়ে আমরা কাজ করতে চাই, বা লজিক কি বলে কোনটা আমরা কাজ করব। তো প্রথমে আমরা অ্যাভারেজ ভ্যালু বের করব বা মিন ভ্যালু বের করব, গড় মান। এই গড় মানটা আবার দুই ধরনের হবে। প্রথম ক্ষেত্রে হচ্ছে অর্ধ চক্রের জন্য, পূর্ণ চক্রের জন্য, পূর্ণ চক্রের জন্য। বাসায় শব্দ, কলেজে আসলাম, কলেজেও শব্দ। পূর্ণ চক্রের জন্য গড় মান। এটা কার হতে পারে? তড়িৎ প্রবাহের হতে পারে, আবার তড়িৎচালক শক্তিরও হতে পারে। দুটো একই ধরনের ক্যালকুলেশন, আমরা যে কোনো একটা করব, বাকিটা হুবহু লিখে দিব। পূর্ণ চক্রের জন্য। আচ্ছা, প্রথমে ধরো আমরা তড়িৎ প্রবাহটাকে কনসিডার করি। তড়িৎ প্রবাহটাকে যদি কনসিডার করি, এই হচ্ছে পূর্ণ চক্রের জন্য গ্রাফটা এরকম হবে। এটা হচ্ছে 0, এটা হচ্ছে টি। পূর্ণ চক্রের জন্য যেহেতু আমাদের গ্রাফটাই হচ্ছে ফাংশনটাই হচ্ছে পর্যায়বৃত্তিক একটা ফাংশন সাইন ওমেগা টি, তাহলে এটাকে যদি আমরা অ্যাভারেজ করি পূর্ণ চক্রের জন্য, তাহলে এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল, আর একটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল।
একটা পজিটিভ হাফ সাইকেল আর একটা নেগেটিভ হাফ সাইকেল, প্লাস ভিই মাইনাস ভিই। তো অ্যাভারেজ করলে 0 আসবে, তুমি থিওরিটিক্যালি করলেও 0 আসবে, আর এমনি তো দেখেও বোঝা যাচ্ছে 0 আসবে, কারণ আমি যে ফাংশনটাকে নিয়ে অ্যাভারেজ করব, সেই ফাংশনটাই তো পর্যায় ভিত্তিক, এক হাফ প্লাস এক হাফ মাইনাস, একবার উপরের দিকে আছে একবার নিচের দিকে আছে। এখন এই অ্যাভারেজটাকে আমরা কিভাবে কাজ করি দেখো, পূর্ণ চক্রের জন্য যে গড় মান, সেই গড় মানটাকে আমরা বের করি এরকম ভাবে, ধরো এটাকে আই বার লিখলাম অথবা আই অ্যাভারেজ লিখলাম, এটাকে আমরা লিখবো এইভাবে, টি 0 থেকে টি আই ডিটি। কারো আপত্তি আছে? আপত্তি থাকলে বলো, আপত্তি থাকলে বলো, আমি দেখাবো কেন এটা হয়। আই অ্যাভারেজ এই সমীকরণ থেকে আমরা আই এর অ্যাভারেজ মান পাবো পূর্ণ চক্রের জন্য। কিভাবে বুঝলাম? 0 থেকে টি পর্যন্ত। একটু দেখান স্যার। আচ্ছা, ফাহাদ বাবর বলো। ফাহাদ, স্যার এখানে কি 0 আসবে নাকি স্যার একটা মান পাওয়া যাবে? একদম 0 আসবে, কোনো মান পাবো না, কারণ যতটুকু উপর আছে ততটুকু নিচে আছে, এভারেজ করলে কিভাবে মান পাবো বলো? আমরা ক্যালকুলেট করলে, ইন্টিগ্রেশন করলে 0 পাবো। এখন একজন দেখতে চাইছে স্যার কেন এটা এভারেজ হয়। আচ্ছা দেখাই তাহলে। তোমরা তড়িৎ প্রবাহের যে সংজ্ঞাটা জানো, ধরো টি সময়ে কিউ পরিমাণ চার্জ যদি প্রবাহিত হয়, টি সময়ে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হলে আই ইকুয়াল টু হয় কিউ বাই টি, আই ইকুয়াল টু কিউ বাই টি। এটা কি গড় তড়িৎ প্রবাহ না? এই আইটা কি গড় না? টি সময়ে কিউ পরিমাণ তড়িৎ চার্জ ফ্লো হচ্ছে, একক সময়ে কত হচ্ছে, এটা হচ্ছে গড় তড়িৎ প্রবাহের সংজ্ঞা, গড় তড়িৎ প্রবাহ। আবার যদি বলি ডিটি সময়ে ডিকিউ পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে, তখন এটাকে কি লিখবো? আই ইকুয়াল টু ডিকিউ বাই টি। এটা থেকে আমরা এক্সাক্ট অ্যান্সার পাবো ডিকিউ ডিভাইডেড বাই টি, কারণ ডিটি হচ্ছে খুব ক্ষুদ্র সময়, ওই ক্ষুদ্র সময়ের জন্য যে কারেন্টটা সেটা হবে তাৎক্ষণিক কারেন্ট, তাৎক্ষণিক কারেন্ট হবে। ওই যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, তাৎক্ষণিক বেগের মতো, গড় বেগের মতো। গড় বেগ হইতো কি? গড় বেগ হইতো তোমার ভি ইকুয়াল টু, ছিল এরকম, ডেল এস ডিভাইডেড বাই ডেল টি। ডেল্টা টি সময়ে সরণ যদি ডেল এস হয়, আবার এই ডেল্টা টি যদি লিমিটিং করে দেই, লিমিটিং ডেল্টা টি টেন্ডস টু 0, তখন এটা হয়ে যায় তাৎক্ষণিক বেগ ডিএস বাই ডিটি। অর্থাৎ এখান থেকে যে কোনো মুহূর্তে বেগটা আমি পাই, তখন সেটা গড় না, যখন ডেল্টা টি টেন্ডস টু 0 হয়ে যায়। তো এখানেও ব্যাপারটা তাই, ডেল্টা টি যখন টেন্ডস টু 0 হয়ে যাবে, তখন এটাকে আমরা ডিকিউ বাই ডিটি দিয়ে লিখবো, অর্থাৎ এখান থেকে আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু পাবো। আচ্ছা, তাই যদি পাই, তাহলে আমি এই সমীকরণ থেকে যদি ক্যাপিটাল টি টাইমের জন্য, আমাদের ক্যাপিটাল টি তো একটা টাইম, টি এর একটা ভ্যালু, ক্যাপিটাল টি টাইমের জন্য কতটুকু চার্জ ফ্লো হবে, তাহলে ইন্টিগ্রেশন করেন স্যার। বললাম ইন্টিগ্রেশন, এটাকে লিখতে পারি এরকম, ডিকিউ ইকুয়াল টু আই ডিটি, ডিকিউ ইকুয়াল টু আই ডিটি লেখা যায়। আমি ধরলাম টি ইকুয়াল টু 0 সময়ে চার্জ ফ্লো হচ্ছিল 0 পরিমাণ, কোনো চার্জ ফ্লো হচ্ছে না, কিউ ইকুয়াল টু 0। টি ইকুয়াল টু যখন ক্যাপিটাল টি হয়ে গেল, তখন চার্জ ফ্লো হয়েছে টি ইকুয়াল টু কিউ পরিমাণ। তাহলে 0 থেকে কিউ এর মধ্যে যদি এটাকে ইন্টিগ্রেশন করি, লিমিট দেখানো দরকার নাই, এত আমরা বড় হয়ে গেছে, এখন আর বাচ্চা বলাবার নাই। এটাকে ইন্টিগ্রেশন করলে এই এই কতটুকুর জন্য? 0 থেকে টি এর মধ্যে। তাহলে ডি কিউ কে ইন্টিগ্রেশন করলে কি পাবো? কিউ পাবো। তাহলে কিউ ইকুয়াল টু আসতেছে 0 থেকে টি আই ডিটি। এটা গিয়ে আমি এই সমীকরণে বসাই দিই, ওই যে গড় তড়িৎ প্রবাহের যে সমীকরণটা আছে, গড় তড়িৎ প্রবাহের সমীকরণটা বলতেছে আই ইকুয়াল টু কিউ বাই টি। কিউ কত? মাত্র পেলাম 0 থেকে টি আই ডিটি ডিভাইডেড বাই টি। দেখছো? অর্থাৎ এটাই হচ্ছে গড় বের করার ফর্মুলা। আমাদের বইতে অনেকগুলো কাজ করছে এই ফর্মুলা দিয়ে,
যেমন এখান থেকে আমরা গড়টা পাচ্ছি, আই অ্যাভারেজ পাচ্ছি, এটাও ছিল আই অ্যাভারেজ, এটাও হচ্ছে আই অ্যাভারেজ। তাহলে আই অ্যাভারেজ ইকুয়াল টু 0 থেকে টি আই ডিটি ডিভাইডেড বাই টি। যদি অন্য যে কোনো সময়ের জন্য বের করি তাহলে লিমিটটা শুধু চেঞ্জ করে দিব। ধরো অর্ধচক্রের জন্য যদি বের করি, অর্ধচক্রের জন্য বের করলে আসবে হচ্ছে 0 থেকে টি বাই 2 আই ডিটি ডিভাইডেড বাই টি বাই 2। তুমি যদি বলো স্যার আমি 3t/4 সময়ের জন্য বের করব, করো। আই অ্যাভারেজ ইকুয়াল টু 0 থেকে 3t/4 আই ডিটি ডিভাইডেড বাই 3t/4। যে কোনো সময়ের জন্য তুমি এখন বের করতে পারবা, তোমাকে জাস্ট ইন্টিগ্রেশন করতে হবে। তো আমরা বলছিলাম পূর্ণ চক্রের জন্য গড় মানটা আমরা ক্যালকুলেট করব, বাকিগুলোকে বাদ দিয়ে দিই, বাকিগুলো পরে আসবে। তো দেখা যাবে ইন্টিগ্রেশনটা যদি করি আমরা এখন ইন্টিগ্রেশনটা করি। এই পেজটাকে মুছে দিচ্ছি, যাদের লিখে নেওয়ার দরকার লিখে নাও, যা লিখছি আমি মুছে দিব। সো অ্যাভারেজ বের করার জন্য আমাদের ইন্টিগ্রেশন করতে হবে 1/t 0 to t, i এর পরিবর্তে লিখবো হচ্ছে i নট sin ওমেগা t dt। i নটটা কনস্ট্যান্ট, i নটটাকে বাইরে নিয়ে আসি। আই নটটাকে যদি বাইরে নিয়ে আসি এটাকে লেখা যাবে হচ্ছে আই নট ডিভাইডেড বাই ক্যাপিটাল টি 0 থেকে টি সাইন ওমেগা টি ডিটি। সো আই নট ডিভাইডেড বাই টি, সাইন ওমেগা টিকে ইন্টিগ্রেশন করলে আসবে মাইনাস কজ ওমেগা টি ডিভাইডেড বাই ওমেগা 0 থেকে টি। তাহলে আই ওমেগাটাকে বাইরে নিয়ে আসলাম, টি ওমেগা, মাইনাসটাকেও বাইরে নিয়ে আসলাম, কজ ওমেগা টি, লিমিটগুলো বসাই দিচ্ছি। ওমেগার মান হচ্ছে 2π বাই ক্যাপিটাল টি, সেখানে বসাইলাম হচ্ছে টি এর ভ্যালু বসাইলাম ক্যাপিটাল টি মাইনাস কজ 0, টি এর ভ্যালু 0 বসাইলাম। কজ 0 মানে হচ্ছে 1, কজ 2π মানে হচ্ছে 1, 1 থেকে 1 গেলে হচ্ছে 0, আলটিমেটলি এটা 0ই চলে আসে। তাহলে পূর্ণ চক্রের জন্য আমরা আই অ্যাভারেজটা 0 পাচ্ছি। তো অনুরূপভাবে আমরা ই অ্যাভারেজটাও 0 পাবো, ই অ্যাভারেজটাও 0 পাবো। বলো ফাহাদ। স্যার তাহলে তো স্যার আমরা কোনো কারেন্ট পাওয়ারই কথা না। এটা তো অ্যাভারেজ ভ্যালুটা, কারেন্ট পাবোই। আচ্ছা স্যার, অ্যাভারেজটা 0 আসছে, তার মানে ইফেক্টিভ না, এটা কিন্তু ইফেক্টিভ না, কার্যকর না, এবং এটা নিয়ে আমরা কোনো কাজই করব না। আমাদের ইফেক্টিভ ভ্যালু হচ্ছে আরএমএস। আগেই স্যার বলে দিলাম। এভারেজ বলতে কি বোঝাচ্ছে স্যার, এটাই বুঝলাম না। এখন এভারেজ বলতে আমরা নরমালি যে গড়টা বুঝি সেটাই বোঝাচ্ছে। ধরো তোমার কাছে 1 2 3 4 5 তাকে 5 দিয়ে ভাগ করলাম, এটাই বোঝাচ্ছে। কিন্তু এটা ঝামেলাটা হচ্ছে কি, এর ভিতরে কিছু মাইনাস আছে, যেমন -1 -2 -3, তারপর +1 +2 +3, এর এভারেজ কত বলো? এরকম না? এভারেজ কত? তুই কি আসো নাকি আনমিউট হয়ে গেছে, হয়ে গেল? বলো ফাহাদ, বলো এর এভারেজ কত? স্যার 0 স্যার। 0, এটাও তাই হয়ে গেছে। এই যে এখানে যে কয়টা প্লাস আছে ঠিক ওই কয়টাই মাইনাস আছে, তাহলে এভারেজ 0 হবে না? এটাও তাই 0 হয়ে গেছে। জি স্যার। তার মানে এটা নিয়ে আমরা কাজ করতে পারবো না, ভ্যালু আছে কিন্তু এটা নিয়ে আমরা কাজ করতে পারবো না। এটা আমাদের
স্যার এক্সামে গড়মান চাইলে কি তাহলে অর্ধচক্রের জন্য যেটা সেটা না তোমাকে বলে দিবে, মেনশন করে দিবে যে এই চ্যাপ্টার জন্য অন্তত মেনশন করবে যে অর্ধচক্রের জন্য না পূর্ণ চক্রের জন্য। রোল নাম্বার 66 তোমাকে মেনশন করে দিবে। পূর্ণ চক্রের জন্য হলে 0 হবে, আর অর্ধচক্রের জন্য হলে তোমার এটা ভ্যালুটা থাকবে। কিন্তু সেটা আমাদের ইফেক্টিভ ভ্যালু হয় না। অর্ধচক্রের জন্য আমরা এভারেজ ভ্যালুটা পাই, কিন্তু সেটা ইফেক্টিভ না। আমরা যে ধরনের ইকুয়েশন ইউজ করি সেই ধরনের ইকুয়েশনের সাথে অর্ধচক্রের জন্য এভারেজটা ম্যাচ করে না। কেন ইউজ করি আমরা সেটা আমি বলবো, আজকে হয়তো নাও বলতে পারলেও নেক্সট ক্লাসে বলবো। আজকে টাইম আমাদের খুব কম, 5 মিনিট সময় আছে। কেন আমরা আরএমএস নিব, এভারেজ নিব না, তার ব্যাখ্যা আমি দিব। এবং আমি যখন সিআরএমএস পড়াইছিলাম, সি এভারেজ পড়াইছিলাম, সেখানেও বলেছিলাম যে কেন আমি সিআরএমএস নেই, সি এভারেজ নেই না। খুবই স্ট্রং লজিক আছে না নেওয়ার, খুবই স্ট্রং লজিক আছে। তাহলে পূর্ণ চক্রের জন্য ই এভারেজ আই এভারেজ দুটোই 0। তাহলে আমরা আসি অর্ধচক্রের জন্য কি হবে। অ্যাবসেন্ট লিস্ট গুলো দিয়ে দাও ক্যাপ্টেন, অ্যাবসেন্ট লিস্ট। একটা স্ক্রিনশট নিয়ে নিই। অর্ধচক্রের জন্য এই ক্ষেত্রে 0 হবে না, যদি আমি একটা চক্র নেই, তাহলে ইন্টিগ্রেশনের লিমিটটা হবে 0 থেকে t পর্যন্ত, t/2 পর্যন্ত। আগে ছিল 0 থেকে t। তাহলে নাম্বার 2 অর্ধচক্রের জন্য গড় মান। আমি তোমার বুঝলাম না, কিছু বলতে চাও? আরিফুর রহমান, আরিফ বলো। স্যার ভুলে টিপ পড়ে গেছে। আচ্ছা, আব্দুল্লাহ 117, এনিথিং রং? তাহলে অর্ধচক্রের জন্য গড় মানটা শুধু লিমিটটা চেঞ্জ করে দিলেই হবে, 1/t/2, 0 থেকে t/2 i dt। i এর ভ্যালু তো আমরা জানি, এই ইন্টিগ্রেশন আমি আর সলভ করতেছি না, আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি, বাসায় চেক করবা যেটা আসে কিনা। অ্যাটলিস্ট একবার করে দেখবা, কারণ ম্যাথমেটিক্যাল প্রবলেমেও লিমিট চেঞ্জ করে দিয়ে বা i এর সমীকরণটাকে চেঞ্জ করে দিয়ে তোমাকে এভারেজ ক্যালকুলেট করতে বলতে পারে। এই জন্য অ্যাটলিস্ট একবার হলো করবা। আমরা যদি i এর ভ্যালুটা বসায় দেই 0 থেকে t/2, এটা হবে হচ্ছে i0 sin ওমেগা t dt। তো দেখা যায় এটা সলভ করলে আসে হচ্ছে 0.637 of i0, i বার ইকুয়াল টু আসে 0.637 of i0, এরকম আসে। অনুরূপ ভাবে আমরা যদি ই এভারেজ বের করি, সেটা আসে 0.637 of e0। তখন পূর্ণ অর্ধচক্রের জন্য, অর্থাৎ শীর্ষ মানের 63.7%, শীর্ষ মানের 63.7%। শীর্ষ মান হচ্ছে সর্বোচ্চ মান, i এর যে সর্বোচ্চ মান সেটা হচ্ছে i0, e এর যে সর্বোচ্চ মান সেটা হচ্ছে e0। এই শীর্ষ মানের 63.7% হচ্ছে i এভারেজ অর্ধচক্রের জন্য। বাট এটাও আমরা ইউজ করি না, এটাও আমাদের ইফেক্টিভ ভ্যালু না। দিস ইজ নট ইফেক্টিভ ভ্যালু, দিস ইজ নট ইফেক্টিভ ভ্যালু। এটা কার্যকর না। তাহলে কার্যকর কোনটা সেটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখব, আজকে আর দেখতেছি না, আজকে আমাদের জন্য বরাদ্দকৃত সময় শেষ হয়ে গেছে। ইফেক্টিভ ভ্যালুটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখব।
ওকে, খোদা হাফেজ।